উপলক্ষে আজকে যারা আমাদের বিশেষ অতিথি রয়েছেন বক্তা, সেই বক্তাদের কি উপলব্ধি এবং তারা কি মনে করছেন নারী দিবস কিভাবে পালন করা উচিত এবং নারী দিবস কতটা কার্যকরী আজকের সমাজের জন্য, আমরা প্রথমে আসব আমাদের বিধায়িকা শ্রীমতী ফিরদৌসী বেগমের কাছে। আমরা শুনে নেব ফিরদৌসী বেগমের কাছ থেকে যে নারী দিবস বলতে তিনি কি মনে করছেন এবং আজকে নারী দিবসের কতটা কার্যকারিতা রয়েছে সমাজে। ফিরদৌসী, আপনি শুরু করুন যে নারী দিবস বলতে আপনি কি বলছেন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। আজকে এখানে যদিও বিশ্ব নারী দিবস 8ই মার্চ আমরা পালন করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের একটা বিশাল র্যালির মাধ্যম দিয়ে আমাদের দলের নেত্রী চন্দ্রিমা দির নেতৃত্বে আমরা একটা বড় র্যালি করেছিলাম। সেখানে কয়েক হাজার মহিলা আমরা বাংলার প্রত্যেকটা মানুষের যে দাবি, আমরা নারীরা ভাত চাই, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সেই নারী দিবস পালন করেছি। যদিও আজকে এখানে 15 তারিখ, আজকে অন্যরকমভাবে একটা নারী দিবস, সেই আলোচনার একটা যেহেতু ফোরাম তৈরি করা হয়েছে, তো এখানে আমাদের আরও দুজন বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁরা এখানে আছেন, আরও আসবেন। তো আমরা মনে করি যে আমরা যারা নারী, তারা আমরা সব কিছু যে করতে পারি তার প্রমাণ যদি আমরা নিজেদেরকে দিয়ে চেষ্টা করি, সেটা করে দেখাতে পারি। যদি কোনো নারী সে নিজেকে পিছিয়ে রাখার চেষ্টা করে তো পিছিয়ে থাকে, যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে তো সে নিজে থেকে এগিয়ে আসতে পারে। তো এখানে সেই রকম অর্থে কিছু বলার জায়গা নেই আমার ক্ষেত্রে, কারণ একটা সময় আমি যখন ছোটবেলায় বাড়িতে মায়ের কাছে ছিলাম, তখন নারী বলতে আমি যে জায়গা তৈরি হয়েছিল, আমরা নারী, আমরা যেটুকু চলার পথ তৈরি করেছিলাম মাকে দেখে। আজ যখন বড় হয়েছি, একটা দলের এসছি, একটা দলের হয়ে সবার জন্য কাজ করছি, মায়েদের জন্য কাজ করছি, মেয়েদের জন্য কাজ করছি, তখন আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সেই পথ অনুসরণ করে তাঁর আশীর্বাদ নিয়ে তাঁর মতো করে আমরা চলার চেষ্টা করছি। বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা, কন্যারা যে ফেলনা নয়, আজ এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র প্রমাণ করে দিয়েছেন। তার জন্য আমাদের 50% রিজার্ভেশন, যার মাধ্যম দিয়ে আমরা পলিটিক্যালি সব জায়গায় অংশগ্রহণ করতে পেরেছি এবং মানুষের জন্য কাজ করতে পেরেছি। যে চিন্তা ভাবনাটা আমাদের ছিল ঘরে বসে, আমরা হয়তো সেইভাবে করতে পারতাম না কোনো দিন, আজ এই বিধায়ক হিসাবে এসেছি বলে তাই প্রত্যেকের জন্য কাজ করতে পারছি, মেয়েদের জন্য কাজ করতে পারছি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো রেখেছেন, প্রত্যেকটা কিন্তু মেয়েদের জন্য, মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য, মেয়েদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো এই নারী দিবসে আমাদের মেয়েরা যতটা সম্ভব তারা তাদের মতো করে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করেছে। আজ এই 8 তারিখ যেটা নারী দিবস যেদিন হয়, সেদিন সবার জন্য, সেই নারীদের জন্য উৎসর্গ করা হয়েছে। ওই দিনটা প্রতিষ্ঠিত নারী যারা আছেন তারা তাদের মতো করে এলাকার মানুষের সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করে। এবং আমরা পলিটিক্যালি যারা, তারা তো সব সময়ের জন্য সব রকম মানুষের পাশে থেকে সহযোগিতা করা হয়, চিন্তা ভাবনা করা হয়
যাতে প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা মহিলা তারা ভালো থাকে, সুস্থ থাকে, সেই চেষ্টা আমরা করি। এবং আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো একটা একটা করে আমি কথার মধ্যে দিয়ে পরপর আসব। এই মুহূর্তে অনেকগুলো প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন। আমরা যে স্কুলের একটা শিশু জন্মানো থেকে একটা মানুষ মারা যাওয়া পর্যন্ত সব প্রকল্প তো আছে, তার মধ্যে অর্ধেকের বেশি প্রকল্প কিন্তু নারীদের জন্য, মহিলাদের জন্য, আবার মায়েদের জন্য। তো আমি আস্তে আস্তে সেই প্রকল্পে আসব। আপাতত আরও আমাদের গুণী ব্যক্তিবর্গ ওনারা রয়েছেন, ওনারাও কিছু বলবেন, সেই জন্য আমি অমরেশ দাকে বলবো আপনি আরও দুই একটা যদি কথা জিজ্ঞাসা করেন বা ওনাদের সঙ্গে একটু জিজ্ঞেস করি। কথা বলে। আমাদের মেইন ক্যাচ লাইন হচ্ছে আমরা নারী আমরাই পারি, এবং সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে সত্যি অনেক কিছু করা যেতে পারে নারীদের জন্য। যেরকম রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সবুজ সাথী আছে, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসছেন উনি। এবং এর আগেও আমরা দেখেছি স্বাধীনতার সময় থেকে নারীদের একটা অগ্রণী একটা ভূমিকা ছিল। আমাদের স্বাধীনতা, ভারতের স্বাধীনতা, বাংলার স্বাধীনতা, বাংলার জন্য লড়াই করা, বাংলার হয়ে লড়াই করা, সেখানেও মহিলাদের একটা ভূমিকা ছিল। সেটা নিয়ে কি বলবো? না, আমি সেই জন্যই বলছি পরপর আসবো, প্রথমে সবটা বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা বলুন। না, আমরা প্রত্যেকটা নারী যে আমরাই পারি, এটা তো একমাত্র মুখ্যমন্ত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011-র পর সেটা কিন্তু মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। একজন নারী, একজন বাংলার মুখ্যমন্ত্রী হয়ে যে কাজগুলো 34 বছরের তো পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষ বসেছিল, সেই সরকারেও পুরুষ বসেছিল, কিন্তু সেই কাজগুলো করতে পারেনি, আনতে পারেনি, মানুষের জন্য চিন্তা করতে পারেনি, এমনকি আমাদের ঘরের ছোট মেয়েদের জন্য চিন্তা করতে পারেনি। না, এটা 2011 ধরছেন কেন? 1998 সাল থেকেই তো উনি লড়ছেন। কিন্তু সেইভাবে সার্বিকভাবে যে পরিষেবা, মানুষের জন্য যে চাহিদাগুলো পূরণ করার জন্য একটা তো স্টেজ দরকার, সেই স্টেজটা ছিল না। তার আগে যেটা করেছে সেটা অন্যরকমভাবে একটা সাংগঠনিকভাবে বিভিন্নভাবে হ্যাঁ, তো এই দেখাতে দেখাতে তিনি কিন্তু আজ প্রমাণ করে দিয়েছেন যে তিনি পারেন। তো সেটা বাংলার প্রত্যেকটা মানুষ বলছেন যে তিনি পেরেছেন। তাই আমি প্রথমেই বললাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণটাই আমি দিলাম। আমরা এবার আসবো অভিনেত্রী সায়ন্তনীর কাছে। সায়ন্তনীর থেকে জেনে নেব যে সায়ন্তনী আজকে যে প্রতিষ্ঠা পেয়েছে, একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। বলিউডেও তিনি অভিনয় করেছেন, টলিউডে তো করছেনই। সাম্প্রতিক তার দুটো ছবি মুক্তি পেয়েছে। সায়ন্তনীর কাছ থেকে জেনে নেব যে নারী দিবস বলতে সায়ন্তনী কি মনে করছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। জাস্ট লাস্ট উইকেই মানে পালিত হয়েছে 8 মার্চ। তো আজকে আমরা সেই বিষয়ে কথা বলতে বসেছি এবং আমার সাথে দুজন ভীষণই সফল নারী, আমাদের বিধায়ক, মাননীয় বিধায়ক এবং ফিরদৌসী দি এবং তার সাথে সুতপাদি আছেন। আমার যেটা মনে হয়, আমার যতটুকুনি অভিজ্ঞতা তাতে আমার মনে হয় যে একটা সমাজ, একটা দেশ, একটা পৃথিবী চলতে গেলে নারী পুরুষ উভয়কেই, দুজনকেই সমান দায়িত্ব নিতে হয়। মানে যেটা আমি বলবো, একটি পুরুষের জন্য যা যা ব্যবস্থা, মানে সমাজ তাকে মানে সাকসেসফুল করার জন্য যে যেই ব্যবস্থা নেয়, একজন নারীর জন্য মানে নারীরও সেটা পাওয়ার সমান অধিকার আছে। তাকে আমরা ইকুয়ালিটি বলি, মানে সমানভাবে বাঁচার। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমার সবার আগে মনে হয় মানুষ হিসেবে যে একজন নারীর যে অধিকার, প্রথম অধিকার যেটা হচ্ছে নিজের শিক্ষার অধিকার, সেটাই আমার মনে হয় যে একজন মা যদি অশিক্ষিত থাকে, তার সন্তান কখনো শিক্ষিত হতে পারে না, সে পুরুষ হোক বা নারী হোক। তো একজন নারীর শিক্ষা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ প্রথম শিক্ষাটা একটা বাচ্চা তার বাড়ি থেকেই পায়, তার মায়ের থেকেই পায়, তার ফ্যামিলি থেকে পায়। তো আমার মনে হয় নারী শিক্ষাটা ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে শিক্ষিত হয়ে কি করবে,
চাকরি করতে হবে, বেরোতে হবে, মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং তার সাথে সাথে পুরুষের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তার জন্য তার চাকরি দরকার, তার ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স প্রচণ্ডভাবে আমার মনে হয় দরকার একটা মেয়ের। আর সেই ক্ষেত্রে আমি শুনলাম ফিরদৌসিদি বললেন যে অনেক রকম প্রকল্প হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক রকম কাজ করেছেন এবং তাতে হয়তো আমাদের অগ্রগতি হয়েছে। এবং যেটা একটু আগে বলছিলেন অম্বরীশ দা, যে আমাদের আমরা নারী আমরা পারি। নিশ্চয়ই যখন মমতা ব্যানার্জি প্রথম এসেছিলেন, আমি নিরপেক্ষ, একদমই আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না, কিন্তু আমি একজন নারী হিসেবে বলছি, তখন সেই সময় সিপিএম শাসক দল এবং একটা মেয়ে জিরো থেকে সে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তো এর থেকে বড় উদাহরণ তো হতেই পারে না, আমরা নারী আমরাই পারি। এবং তার সাথে সাথে সব ক্ষেত্রেই আপনি দেখুন না, আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী ছিলেন। তো বিভিন্ন দিকে মানে মাদার টেরেসা একজন নারী ছিলেন, এত সুন্দর সুন্দর ভালো ভালো সাহিত্যিক মহাশ্বেতা দেবী, সুচিত্রা ভট্টাচার্য, তারাও নারী। এবং আমার মনে হয় এই যে আমরা কিছু কিছু না, এই যে বর্তমান যুগ চেঞ্জ হয়েছে এবং কিছু কিছু লোক আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আজকে হয়তো আমার বাবা মা আমাকে পড়াশুনো করিয়েছিলেন, সেই সুযোগ সুবিধা দিয়েছিলেন, সেই স্বাধীনতা দিয়েছিলেন বলে আমি আমার পছন্দের প্রফেশনটা চুজ করতে পারছি, কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। সেই শিক্ষাটা থাকে না, সেই সুবিধাটা থাকে না। একটা ছেলে রাত 12টায় ফিরছে সেটা কোনো প্রবলেম না, কিন্তু একটা মেয়ে রাত 12টায় ফিরছে এটা খুব বড় প্রবলেম একটা ফ্যামিলির জন্য। কিন্তু আমার প্রফেশনে, আমার ক্ষেত্রে মনে হয় আমাদের কাছে কোনো দিন রাত বলে কোনো জায়গা থাকে না। বাড়িতে মা মারা গেলেও কিন্তু আমাদের গিয়ে শুটিংটা করে দিয়ে আসতে হয়, কারণ একটা শুটিংয়ের পেছনে প্রচুর লোকের ইনকাম, একদিনের ইনকাম, এবং তার সাথে সাথে প্রডিউসারের প্রচুর দিনে, মানে একটা দিনের প্রচুর টাকা। একটা শুটিংয়ের একদিন একজন হিরোইন যদি না যায় তাহলে লোকসান প্রায় এক এক দিনে 5-6 লাখ টাকা। তো সেই, এবং তার সাথে সাথে অনেকজন টেকনিশিয়ান যাদের একদিনের টাকাটা মারা যায়। তো আমার মনে হয় যে একজন নারী এই সুযোগ সুবিধাটা পাওয়া উচিত, যে সে তার যে প্রতিভাটা আছে সেটাকে ফ্লারিশ করতে পারে, সেটাকে আরও দূরে নিয়ে যেতে পারে, এবং সেটা আমাদের সমাজ ব্যবস্থায় করতে হবে। আমরা শুধু আমাদের কলকাতাকে লন্ডন বানাবো এটা বললে চলবে না, আমাদের মানসিকতাটাও লন্ডনের মতো হতে হবে। তো নইলে কোনোদিনই একটা সমাজ কি করে আমরা একসাথে পা ফেলে চলবো। আমি বলছি না মেয়েরা আপনাদের আগে যেতে চায়, আমি বলছি না আপনাদের পেছনে যেতে চায়, আমি বলছি আপনাদের সাথে যেতে চায়, আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চায়। খুব ভালো পয়েন্ট তুলেছে সায়ন্তিনী, যে ইকুয়ালিটি মানে পুরুষদের সাথে নারীদের একটা সমতা। সায়ন্তিনী, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, যে আজকে কি তুমি সত্যি মনে করছো যে তুমি আজকে অভিনয় জগতে এসে সেই সমতাটা পেয়েছো? মানে পুরুষদের সাথে তুমি কি একইভাবে সেই সুযোগ সুবিধা পেয়েছো, না তোমাকে অন্যরকমভাবে কোনো সেটার জন্য লড়াই করতে হয়েছে পাওয়ার জন্য? না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে লড়াই করতে হয় তার সাকসেস পাওয়ার জন্য। আমি খুব সৌভাগ্যবতী যে আমার বাড়ির প্রচুর মানে অন্তপক্ষে আমি মাস্টার ডিগ্রি করেছি পলিটিক্যাল সায়েন্সে, তারপর আমি অভিনয় করতে এসেছি। এবং আমার মার প্রথমে একটু আপত্তি ছিল, আমার মার ইচ্ছে ছিল আমি WBCS পড়ি, তো যাই হোক, কিন্তু তবুও আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি, কারণ আমি পড়াশুনোটা করেছিলাম, আমি জানি শিক্ষাটা আমার মধ্যে ছিল। তো আমার মনে হয় ওই যে বললাম প্রথমেই, যদি আমার মাও উনি মাস্টার ডিগ্রি করেছেন যাদব ইউনিভার্সিটি থেকে, তো এই শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। মা শিক্ষিত হলেই সন্তানরা শিক্ষিত হয় আমার মনে হয়। মানে শুধু এডুকেশন না, এডুকেশনের বাইরে যে শিক্ষা, আমার মনে হয় একজন আমার মা আমাকে প্রচুর ছোটোবেলা থেকে, আমার একটা ভাইও আছে, তো আমি যদি খাবার পরে আমার প্লেটটা মাজতে পারি, আমার ভাইও কিন্তু এখনও খাওয়ার পরে তার প্লেটটা মাজে। মানে এটা আমার মায়ের শিক্ষার জন্য হয়েছে, কিন্তু সব বাড়িতে এটা হয় না, একেবারেই হয় না। যে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে ছেলে আবার কি কাজ করবে, কিন্তু আমার মনে হয় একটা মেয়ে যদি বাইরে চাকরি করে আসে, একটা ছেলে যখন একটা সংসার চালায়, সে বাইরে কাজ করছে, একটা মেয়ে ঘরে কাজ করছে, দুজনের সামঞ্জস্য ব্যাপারে একটা সংসার চলছে। তেমনি যখন দুজনেই বাইরে কাজ করছে, তখন কেন শুধুমাত্র মেয়েটা এসে বাড়িতে কাজ করবে? মেয়েটার শুধু তার হাজব্যান্ডেরও উচিত ততটাই কাজটাকে মানে সহযোগিতা করে এবং ভাগ করে নেওয়া, তাহলে দেখবেন কোনো প্রবলেম নেই। কিন্তু যদি মনে করেন যে আমি ছেলে, আমি কেন করব, তাহলে প্রবলেম।
আর সায়ন্তিনী রিসেন্টলি একটা ছবি রিলিজ হয়েছে দিন রাত্রির গল্প, সেখানেও কিন্তু এরকমই একটা টপিক ইনডাইরেক্টলি করব না, আমার আত্মনাদ, আমার আমার আত্মনাদ, একটা চাইল্ড মলেস্টেশনের উপরে ঘটনা ছিল, একটা ফিমেল মলেস্টেশনের উপর গল্প। শান্তিনী, সেখানে তুমি যে ভূমিকাটা পালন করেছো, মানে তোমার হাজবেন্ড মলেস্টেশনের অভিযুক্ত, এবং তুমি সেখানে দেখিয়েছো যে কি টেনশন গেছে, কিভাবে তোমার মধ্যে একটা টেনশন কাজ করেছে, কিন্তু আলটিমেটলি প্রমাণিত হয়নি যে তোমার হাজবেন্ড সেখানে মলেস্টেশনের অভিযুক্ত। সেই গল্পটাকে ফেস করে তুমি কি বলবে? আজকেও তো প্রচুর এরকম মহিলারা, মানে যুবতীরা এরকম শিকার হচ্ছে, সেই গল্পের সাথে আজকে বাস্তবে কিরকম বলবে? আমার মনে হয় যেটা গল্পটিতে ছিল একটি বাচ্চা মেয়েকে স্কুলে, এটা একটা সত্যি ঘটনাও, মানে আমাদের অবভিয়াসলি কলকাতাতে ঘটেছে, আপনারা সবাই জানেন। একটা বাচ্চা মেয়েকে স্কুলের শিক্ষক চাইল্ড মলেস্টেশন করা হয়, ওইটুকুনি বাচ্চা একটা 4-5 বছরের মেয়েকে। তো এটা আমাদের সমাজে ঘটছে বলেই আজকে সিনেমা হচ্ছে। তো আমার মনে হয় যেটা আমাদের ওই যে বলে মা বাবার উচিত সবার প্রথমে একটা বাচ্চাকে বোঝানো কোনটা বাজে কোনটা ভালো। তো একটা মাই একটা বাচ্চাকে বোঝাতে পারে কোনটা তার জন্য বাজে টাচ, কোনটা তার জন্য ভালো টাচ। তো আমার মনে হয় যেটা আমাদের দেশের সব থেকে প্রবলেম, যে আমাদের বাবা মারা কখনো খুলে আমাদের এই বিষয়ে কথা বলেননি, এবং তার জন্যই অনেক সময় বাচ্চারা বুঝতেও পারে না তাদের সাথে কি হলো। তো আমার মনে হয় যে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে এইটুকুনি সজাগ তো আপনি করে দিন, যাতে ভবিষ্যতে আপনার বাড়িতে একটা মেয়ে সন্তান হতেই পারে, এবং তাকে যদি আপনি আগে থেকে সজাগ করেন তাহলে সে এসে আপনাকে বলতে পারবে। অনেক বাচ্চারা বলতেও পারে না, তারা জানেও না, বোঝেও না, এবং ছোটবেলায় সেই মানসিকতায় মানে তার মননে এমনভাবে ওই খারাপ স্মৃতিটা করে যে সে বড় হলে সাইকোলজিক্যাল প্রবলেম দেখা যায়, নর্মালি হয়, এটা স্বাভাবিক। তো আমার মনে হয় আমাদের দেশে যেটা সব থেকে প্রয়োজন, সেক্স এডুকেশনের প্রচণ্ডভাবে প্রয়োজন। একটা বাচ্চাকে বোঝানো প্রয়োজন তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ। আমার মনে হয় বিশেষ করে এখন শুধু বাচ্চা মানে মেয়ে সন্তানের ক্ষেত্রে এটা হচ্ছে না, অনেক এরকম কেস আছে কলকাতা পুলিশে। আমি জানি, আমি কলকাতা পুলিশের প্রচুর প্রোগ্রামে যাই, তো যেখানে বাচ্চা ছেলেদেরও মলেস্টেশন করা হয়। এবং সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপারটা হচ্ছে বাইরের লোক যতটা না করে তার থেকে সব থেকে বেশি নিজের ফ্যামিলির লোক। তো আমাদের নিজের মেয়েকে রাত্রি 12টার আগে বাড়ি চলে আসবি বলার আগে নিজের ছেলেকে এটা শিক্ষা দেওয়া উচিত যে একটা মেয়েকে তুমি কিভাবে রেসপেক্ট করবে, একটা মেয়ে রাস্তায় কোনো অসুবিধা পড়লে তুমি কিভাবে হেল্প করতে পারো, যেখানে ভগবান নিশ্চয়ই শারীরিক ক্ষমতা তাদের বেশি দিয়েছে, ঠিক আছে। আর তবু আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে যেটা, যে এখন সেলফ ডিফেন্সের প্রচুর কিছু হচ্ছে, এবং 8 মার্চ বোধহয় কলকাতা মানে কিক বক্সিং অ্যাসোসিয়েশন একটা আয়োজনও করেছিল সেলফ ডিফেন্সের, আমি মনে আছে, আমি বাইট দিয়েছিলাম তার জন্য। এবং তো মেয়েদের আমার মনে হয় সেটা করা উচিত। এবং যেসব মেয়েরা বাইরে কাজ করছেন তারা আমার মনে হয় ফোনে সবার স্পিড ডায়াল আছে, স্পিড ডায়ালে 100 মানে কলকাতা পুলিশের হেল্পলাইনের নাম্বারটা সেভ করে নেবেন, এবং তার সাথে সাথে হাতে পেপার স্প্রে রাখবেন। আপনার যদি মনে হয় কখনো কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে, কোনো উবেরে প্রবলেম হচ্ছে, কোনো কিছুতে প্রবলেম হচ্ছে, সবার আগে যেটা হচ্ছে লোক জমা করার চেষ্টা করুন, চিৎকার করুন, কিংবা আপনার ফোনের স্পিড ডায়ালে 100 নম্বর রাখলে সেখানে কল করুন। আমার মনে হয় এইটুকুনি, এটা তো করতেই পারি আমরা। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। একদম ভালো কথা। আমরা এবার জেনে নেব, আমাদের সাথে রয়েছে মিসেস ইউনিভার্স 2018 সুতপা ব্যানার্জি, এবং বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের। তার থেকে জেনে নেব সায়ন্তিনীর কথার রেস ধরে যে আমরা কি কি করতে পারি রাস্তায় চলতে গেলে, কখনো যদি কখনো বিপদে পড়ি আমরা কি কি করতে পারি সেটা জেনে নেব সুতপার কাছ থেকে। সুতপা, তোমার কি মত? নমস্কার এবং শুভ সন্ধ্যা আমার সকল ভাই বোনেদের। আমি আজকে এখানে এসেছি আমাদের এই ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নারী দিবসটাকে কিভাবে আমরা পালন করতে পারি সেটা একটা গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে, এই জন্য আমি শুনেই এত ইন্টারেস্টেড হলাম যে না আমি আসবো। সেটার কারণটা একটাই, সেটা হচ্ছে আমি চাই আমার শুধু বোনেরা নয়, আমার ভাইয়েরাও সবাই জানুক যে আজকাল আমাদের দেশে আইনগুলো কী কী আছে, এবং সেটাকে আমরা মাধ্যম করে আমরা কিভাবে নিজেদের জীবনটাকে খুব সুরক্ষিতভাবে এবং সুন্দরভাবে গুছিয়ে আমরা চলতে পারি। তো আমি সবার আগেই বলবো, যেটা অমরেশদা বললেন, যে সায়ন্তনী যেটা বলছে যে আমরা রাস্তাঘাটে যখন বিভিন্ন কাজের জন্য মহিলারা বেরাচ্ছি বা পুরুষরাও বেরাচ্ছি, সবার আগে আমরা
নিজেদের পায়ের মাটির নিচেটা শক্ত করব। সেটা আমরা প্রথমে যে যতটুকু পারছি নিজেদের ফ্যামিলি সাপোর্ট, নিজেদের আর্থিক অবস্থার দিক থেকে যতখানি পারছি, আমরা ছোটোবেলা থেকে সেইভাবে মানুষ হচ্ছি, যে যেই মতন পারছি সেই মতনই পড়াশোনা করছি এবং সেই মতন একটা আমরা জীবিকা গ্রহণ করছি, যে সেই জীবিকার মাধ্যমে আমরা কিভাবে আমার পরিবারকে সুরক্ষিত রাখবো এবং খুব ভালো রাখবো। আমরা সবাই যে যা রোজগার করি বা জীবিকা পালন করি না কেন, আমাদের সবার মধ্যে কিন্তু একটাই ইচ্ছা থাকে, আমাদের নিজেদের বাচ্চাটাকে ভীষণ ভালোভাবে মানুষ করব, তাকে একটা সুন্দর স্কুলে পড়াবো, তাকে একটা ভালো এডুকেশন দেবো এবং সে যাতে ভালো করে খাওয়া দাওয়া করে সুস্থ একটা জীবন পালন করতে পারে, সুস্থ একটা চিন্তাধারা রাখতে পারে, সেই ব্যাপারে আমরা সাহায্য করব। তো সবার আগে আমি বলবো, মহিলাদের একদমই ভয় না করে আপনারা এগিয়ে আসুন সমস্ত কাজে। আপনাদের বাড়িতে থাকাটাই একমাত্র কাজ নয়, কেননা আগে আমাদের মহিলাদের একটা উদ্দেশ্য ছিল যে আমাদের প্রথমে বাবা আমাদের মানুষ করে দেবে, তারপর একটা জায়গায় বিয়ে দেবে এবং বিয়ে হওয়ার পরে আমরা খালি স্বামীর নজরে কিভাবে উন্নত মানের একটা নারী তৈরি হব সেটা প্রমাণ করা, এবং সেটা বোধহয় একটা সন্তানকে জন্ম দিলেই আমাদের বোধহয় জীবনটা পুরো পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমি এখন বলবো না, সেটাতে শুধু হয় না, সেটা করলে শুধু পরিপূর্ণ একটা জীবন হয় না। একটা সন্তানকে মানুষ করতে গেলেও একটা হাজবেন্ড আমাদের থেকে আশা করে যে আমার ওয়াইফও আমার পাশে এসে দাঁড়াক, সহযোগিতা করুক। সেটা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু তাকে এই পরিমাণ শিক্ষিত নিজেকে করে তুলতে হবে যাতে বাড়ির সমস্ত কাজগুলো, যেইগুলো ব্যাংকের কাজ, পোস্ট অফিসের কাজ, বা কোথাও একটা ইমেল করা, বা বাচ্চার স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে বা ক্লাস টিচারের সাথে মিটিং করা, এই জিনিসগুলো নিজেকে হ্যান্ডেল করে নিতে হবে। নাহলে একটা মানুষের পক্ষে শুধু সে পুরুষ বলে সে বাইরেও কাজ করবে, আবার বাড়ির সমস্ত ব্যাপারে সে খুঁটিনাটি দেখবে, এটা সম্ভব হয়ে ওঠে না। তারাও তো মানুষ, তারা চায় যে আমার কিছুটা কাজ তারা ভাগ করে নিই, এবং তার জন্য পুরুষ এবং মহিলা দুজনকে আইনের ভাগটাও জানতে হবে। আইন কি জিনিস? আইন হচ্ছে আমাদের পাশে এই জন্য থাকে যেটা আমরা কোনো অসুবিধায় পড়লে আমাদেরকে এসে রাস্তা দেখিয়ে দেবে যে তুমি এই রাস্তায় চলো, যেখানে গেলে তুমি একটা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে, তুমি একটা ফল পাবে। আজ মহিলারা হয়তো ভয় পায়, আমি বাড়ির বাইরে যাব, আমি কি সুরক্ষিত থাকবো? নিশ্চয়ই সুরক্ষিত থাকবেন, কেন থাকবেন না? তার জন্য আপনারা ভিতর থেকে আগে শিক্ষিত হয়ে উঠুন, যেটা সায়ন্তিনী বলল। একটা মানুষের প্রথমে বুঝতে হবে, ছোট বাচ্চারা যখন বাড়ির বাইরে বেরাচ্ছে, যে সেটা গুড টাচ নাকি ব্যাড টাচ। গুড টাচ এবং ব্যাড টাচের ব্যাপারে এখন আমাদের স্কুলগুলো কিন্তু যথেষ্ট ওয়াকিবহল, এবং তারা বাচ্চাদের কিন্তু সেই মতন সুশিক্ষিতায় করছে তাদের। তো আগে আমাদের সেটা বাবা মার কাছেও জেনে নিতে হবে যে আজ যদি আমার বাইরে কিছু হয়, তোমার কাছে আমি এসে কি বলতে পারবো নাকি পারবো না, নাকি তুমি বলবে আমি তোমার কথা বিশ্বাস করছি না। এই জন্য বাবা মাকে ভরসা দিতে হবে যে তুমি যেটা আমার এসে বলছো আমি বিশ্বাস করছি, এবং তারপরে তোমার পাশে দাঁড়ানোটা আমার কাজ। তো এইটা একটা গেল বাচ্চাদের ব্যাপারে। এবারে আমরা নারীরা যখন বাইরে কাজের জায়গায় বেরাচ্ছি, কাজের জায়গায় হতে পারে সবাই ভালো নাও হতে পারে, কেউ কেউ ভালো হলো, কেউ কেউ খারাপ হলো। যদি খারাপ হয়, কোনো কাজের জায়গায় কোনো মহিলাকে হিউমিলিটেট হতে হচ্ছে, মলেস্ট হতে হচ্ছে, রুখে দাঁড়ান, কখনো সহ্য করবেন না মুখ বুজে। লজ্জাটা আপনার নয়, লজ্জাটা তার যে করছে, আপনার উপরে যে অত্যাচার করে বা আপনাকে যে মানসিকভাবে নির্যাতন করছে, লজ্জাটা তার, সমাজে। আপনি নির্যাতিত হচ্ছেন, আপনার কোনোভাবেই সেটা লজ্জা নয়। আপনি আসুন এবং নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনগুলো সেখানে এসে জানান। এখন অনেক মহিলা পুলিশ স্টেশন তৈরি হয়েছে, এটা আপনাদের জানাচ্ছি, আপনারা হয়তো জানেন না। বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখুন, একটুখানি সার্চ করে, সবার হাতে মোবাইল আছে এবং সেইগুলো স্মার্টফোন, তাতে আপনারা ইন্টারনেট পাচ্ছেন। ভালো জিনিসও দেখুন গান বাজনা ছাড়া, যে কোথায় কোথায় মহিলা পুলিশ স্টেশন আছে। তাহলে পরিবারের যদি কারুর কোনো রকম বিপদ আপদ আসে মহিলাদের, আপনারা মহিলাদের সেখানে নিয়ে যান, আপনারা জিজ্ঞাসা করুন যে আমরা কি করতে পারি। আপনাদেরকে ওরা নিশ্চয়ই একটা পথ অনুসরণ করতে বলবে। আপনি সেখানে আগে একটা লিখিত আর্জি দিন, আপনার একটা এফআইআর করুন, বলে দিন তাতে কি কি হচ্ছে। যদি না আপনি নিজে লিখতে পারেন, পাড়ার এমন একটা কোনো কাউকে নিয়ে যান, বা একটা ছোট বাচ্চাকেও নিয়ে যান যে স্কুলে পড়ে, যে লিখতে পারে ভালো, যে লিখে দাও বাবা আমারটা, আমি একটুখানি আমার আর্জি লিখতে চাইছি। তো সে লিখে দেবে আপনাকে পুলিশ স্টেশনে, এবং আপনি তাতে ভালো করে স্বাক্ষর করুন, দিয়ে সেটাকে জমা দিন, এবং তারপরে বাকি কাজটা কিন্তু পুলিশ নিশ্চয়ই করবে। এবং আমরা কোর্টে বসে আছি, আমরা লয়াররা আপনাদের সাহায্য করার জন্য। এবং সবসময় কিন্তু আপনারা ভয় পাবেন না যে আমি খরচা চালাবো কি করে, আমার তো অত টাকা নেই, আমি কি করে একটা উকিলকে আমি নেব, আমি কি করে আমি একটা উকিলের খরচা চালাবো। আপনাদের জন্য আমি জানিয়ে দিচ্ছি, সবসময় কিন্তু লিগাল সেল আছে আপনাদের জন্য। লিগাল সেল দেখে না কোন মানুষ কিন্তু বিত্তবান এবং কোন মানুষ কিন্তু গরিব, সবার কাছে সে সমান।
সবার জন্য সে পাশে দাঁড়াবে এবং সে বলে দেবে যে আমি আপনাদের হয়ে কেসটা লড়বো এবং তার জন্য আপনাদের এতটুকুও কোনো খরচা দিতে হবে না, আমরা আছি তার জন্য। আপনাদের যদি কোনো রকম হিংসামূলক কাজ হয় বাড়িতে বা অন্য কোনো জায়গায় হলো প্রপার্টির জন্য, আপনারা যান উইমেন্স গ্রিভেন্স সেলে, সেখানে জানান আপনাদের আর্জি যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, আপনি আমায় বলে দিন আমি কি করতে পারি। নিশ্চয়ই জানাবে তারা যে আপনি কি করতে পারবেন। বিভিন্ন রকম আমাদের সমাজে আমাদের মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য এবং অবশ্যই পুরুষদের পাশে দাঁড়ানোর জন্য অনেক রকম এনজিও আছে, সেই এনজিওগুলোর আপনারা সাহায্য নিন যে আমার সাথে বা আমার বোনের সাথে বা আমার মেয়ের সাথে বিভিন্ন রকমভাবে অত্যাচার হচ্ছে, সেইগুলোতে আমি কিভাবে প্রোটেস্ট করতে পারি ডোমেস্টিক ভায়োলেন্সগুলোকে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আছে তার জন্য। আপনি হয়তো আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ির থেকে হয়তো আপনাদের বলছে যে না ঠিক মতন পণ পাইনি, তার জন্য মেয়েকে ফেরত যেতে হবে। রুখে দাঁড়ান, একদম মেনে নেবেন না সেটা, আপনারা রুখে দাঁড়ান, বলুন কেন পণ দেবো, আমাকে তো ভগবান তৈরি করেছে এবং আমার বাবা মা আপনার সাথে দেখাশোনা করে বিয়ে দিয়েছে বা আমি দেখে শুনে বিয়ে করেছি, তখন তো আমার এরকম কোনো কথা হয়নি যে আমি কোনো টাকা পয়সা দিতে বাধ্য। আপনি দেবেন না, আপনি নিজে স্বাবলম্বী হয়ে উঠুন। আপনি বলুন যে আমার জীবনে একটা বর বা স্বামী থাকা বেশি জরুরি নয়, আমি নিজে পায়ে দাঁড়াবো, নিজে আমি আমার খরচা, আমার বাচ্চার খরচা আমি নিজে বহন করব। এবং তার জন্য ফিরদৌসী দিয়ে আপনাদের আরও ভালো করে বোঝাতে পারবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাদের অনেক রকম প্রকল্প করেছেন, যেমন কন্যাশ্রী করেছেন, সেলফ গ্রুপ তৈরি করে গেছেন। কন্যাশ্রীতে আগে আমরা কিন্তু আইন দিয়ে শুধু আটকাতে পারিনি যে মেয়েদের 18 বছরের নিচে আমরা তাদের বিয়েটাকে আটকাবো বা তাদের পড়াশোনার জন্য তাদের আমরা বলবো উৎপীড়না দেবো যে না তোমরা আরও পড়াশোনা করো। হয়তো বাড়ির লোক ভেবেছে আর তো আমার টাকা পয়সার আর্থিক সমস্যার জন্য আমি পড়াতে পারবো না মেয়েকে, তাহলে বিয়ে দিয়ে দিই, আমার তাহলে সমস্যার সমাধান। না, তা নয়। কিন্তু আপনারা প্রত্যেকটা অভিভাবক জেনে নিন, মেয়েদের পড়ানোর জন্য গভর্নমেন্ট আপনাদের পাশে আছে। 18 বছর পর্যন্ত মেয়েরা পড়বে এবং তারপরে তাদের বিয়ের ক্ষেত্রেও তারা কিন্তু একটা সরকার থেকে তারা একটা পাবে, তারা যে পরিমাণ সরকার ঠিক করেছে তাদের জন্য টাকা পয়সা, সেটা নিশ্চয়ই সরকার দিচ্ছে কন্যাশ্রীর মাধ্যমে। এবং মেয়েদের সাইকেলও দেওয়া হচ্ছে, যারা গ্রামে থাকে বা শহরে এমন জায়গায় থাকে স্কুলটা অনেকটা দূরে, সেখানে তারা সাইকেল চালিয়ে যেতে পারবে পড়াশোনার জন্য। এমন নয় যে বাড়ির থেকে কেউ ছাড়তে যাওয়ার নেই আমি তাই পড়াশোনা করতে পারবো না, তা কিন্তু নয়। এবং এই যে সেলফ গ্রুপটা তৈরি হয়েছে, এতে মেয়েদের মহিলাদের আমাদের সরকার যেটা সব থেকে বেশি ইন্টারেস্ট দিয়েছে বা অ্যাপ্রিসিয়েট করছে যে তোমরা এগিয়ে এসো, তোমরা কাজ করবে, আমরা তোমাদের লোন দিচ্ছি এবং তোমরা 10 জন মহিলা মিলে একটা গ্রুপ বানাও এবং তার মাধ্যমে তোমরা কোনো একটা প্রফেশন চুজ করো। সেটা হস্তশিল্প হতে পারে, সেটা কোনো হোম ডেলিভারির কাজ হতে পারে, সেটা বাড়িতে বসে বুটিক হতে পারে, সেটা কোনো বাড়িতে বসে গয়নাগাটি হাতের তৈরি মাটির জিনিস সেটা হতে পারে। আপনারা লোন পাবেন সরকার থেকে, সেটা যথেষ্ট পরিমাণ লোন পাওয়া যায়, 2 লাখ 3 লাখ 5 লাখ যথেষ্ট পরিমাণ পাওয়া যায়। এবং সেটা আপনারা নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করুন এবং আপনাদের পায়ের নিচে যেটা মাটি সেটা আপনারা শক্ত করুন। এবং সেটা শক্ত হলে দেখবেন আপনার পরিবারের, আপনি স্বামীর পাশেও দাঁড়াতে পারছেন, তাকে সন্তুষ্ট করতে পারছেন, আপনি শ্বশুর শাশুড়ির ট্রিটমেন্টেও সাহায্য করতে পারবেন, নিজের বাবা মারও করতে পারবেন, নিজের বাচ্চারও করতে পারবেন। এবং এইটার থেকে এই যে সরকার যে দিচ্ছে যে আপনাকে লোনগুলো, তার মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে আপনি ট্রিটমেন্ট পাবেন, মেডিকেল ট্রিটমেন্ট ফ্রিতে পাবেন। তো আপনাদের সমস্যা কোথায়? শুধু একটু সাহসের যে আমি বাড়ির বাইরে বেরাবো, আমি কাজ করব, আমি সেলফ ডিপেন্ডেন্ট হব, আমি বাড়িতে বসে থেকে শুধু আমি বসে থাকার মতন বসে থাকবো না, জড় পদার্থ নয় আমি। আর আমি যেটা মনে করি আমাদের মহিলাদের কোনো সিট রিজার্ভেশনের প্রয়োজন নেই, আমি নিজে মহিলা হিসেবে সেটা মনে করি না। কেননা আমরা মহিলারা যথেষ্ট সংবেদনশীল, যথেষ্ট আমরা বুদ্ধিমতী, আমরা যদি চাই আমরা সব করতে পারি। আজ আমি করছি, সায়ন্তনী করছে, ফিরদৌসী করছে, মাননীয় মুখ্যমন্ত্রী করছে, অতীতকালে যদি যাই মাদার তেরেজা করেছেন, মাতঙ্গিনী হাজরা করেছেন। সব ক্ষেত্রে কিন্তু পয়সাটা আসল নয়, অনেক ক্ষেত্রে নিজস্ব সত্তা, নিজস্ব পরিচিতি, এটাও কিন্তু খুব প্রয়োজন যে আমাকে সবাই চেনে, আমি 5টা আরও মহিলার আমি সেবা করতে পারবো, আমি পাশে দাঁড়াতে পারবো, এটার ভীষণ প্রয়োজন। তো আপনারা এটা দেখবেন, আপনারা এগিয়ে আসুন সাহসের সাথে। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমরা শুনলাম সেই কথার রেস ধরে বলছি, আজকে আমাদের বিধায়িকা নিজে একজন গৃহবধূ এবং সাথে সাথে গোটা একটা বিধানসভা তিনি পরিষেবা দিয়ে বেড়াচ্ছেন। ফিরদৌসী, এই যে বাড়ি এবং বাইরে দুটো সামলাতে কিরকম অসুবিধা হচ্ছে?
নাকি দুটো সমানতালেই চলছে? মানে ওদিকে ছেলে সামলানো, রান্না করা, স্বামীকে দেখা, আবার একটা গোটা বিধানসভা দেখা, সেখানে আবদার, অভিযোগ, অনুযোগ সবকিছু দেখা। না, প্রথমেই যেটা আমরা নারী, তো আমাদের সব কিছু করব, কিন্তু সংসারটা তো থাকতে হবে। তো সংসার আছে যখন, তখন সেখানে স্বামী, বাচ্চা সবই আছে, শ্বশুর শাশুড়ি, আমার একান্নবর্তী পরিবার সবই আছে। তো সেখানে সবটা মানিয়ে করা হয়, কখনো কখনো হচ্ছে না, কিন্তু সবাই ভালো বলে সবটা মানিয়ে নেয় আর কি। সেইভাবেই আমার সেখানে চলা। তবে একটা কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়, কিন্তু যখন আবার বাইরে বেরিয়ে এলাম, এই পুরো বিধানসভার যখন কাজ শুরু করলাম, একটা মানুষের পাশে যখন থাকতে পারি, একটা মানুষের যখন কোনো উপকারে লাগতে পারি, তখন সব মিলিয়ে সব কষ্ট দূর হয়ে গিয়ে একটা সুন্দর একটা আনন্দ আমাদের মধ্যে তখন চলে আসে। মানে আজকের কথা ধরেই বলছি, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনি আজকে এখানে এসেছেন। এটা প্রত্যেক দিনই প্রতিনিয়ত হয়। একদম নিজের বাড়ি, নিজের ভাই বোন যাই হোক সম্পর্কে, যা সবার একটা না একটা অনুষ্ঠান থাকে, ধরুন বিয়ে বা নানান রকম অনুষ্ঠান। তো থাকি ঠিকই, কিন্তু সেইভাবে থাকা হয় না। অল্প কিছুক্ষণের জন্য সেখানে থাকলাম, কিন্তু তারপরে আমার কাজটাই যখন আমি প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে, তখন আমি মনে করি আমার কাজটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। তো আজকেও ছিল অনুষ্ঠান, চলছে, আছে লোকজন বাড়িতে। তো আমি আগে দেখলাম আপনারা যখন এখানে একটা প্রোগ্রাম রেখেছেন, এখানে একটা অনুষ্ঠানে রেখেছেন, আপনার ডাকে সাড়া দেওয়ার জন্যই আমার এখানে আসা। কিন্তু সব সময় তো বা সংসারের টানাপোড়েনের মধ্যে আমরা আমাদের কাজটা সীমাবদ্ধ রাখবো, এটা ভাবাটা ঠিক নয়। আমাকে সবটা করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে আরও মানুষের জন্য কাজ করতে হবে। এইভাবে নিজের চিন্তা ভাবনাটাকে একটু বড় করে যেটুকু দরকার, যেটুকু সময় দিলে হয়, সেটুকু চেষ্টা করি বাড়িতে সময় দেওয়ার। আর বাকিটা চেষ্টা করি সব মানুষের জন্য। যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 পর সরকারের আজ পর্যন্ত যা যা প্রকল্প নিয়ে এসেছেন, সেই প্রকল্পগুলো আমরা একটা একটা করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেই চেষ্টা করি। এখন বাংলায় আমরা বলতে পারি শিশু মৃত্যুর হার কিন্তু কমেছে। একটা গর্ভবতী মায়ের সেইভাবে কেউ খেয়াল করতো না, সেবা দিত না, মায়ের কোনোদিন কোনো রকমভাবে যত্ন হতো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একদম নিচতলা থেকে তার চিন্তা ভাবনা, যদি একটা মাকে ঠিকঠাকভাবে যত্ন দিয়ে মাকে মানুষ করার মানে সুস্থ রাখা যায়, তাহলে সুস্থ সন্তান এবং সুস্থ পৃথিবী সবটাই আসবে। তো তিনি প্রথমে আমাদের একটা মায়ের সুরক্ষার জন্য এই অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো আছে, দেখবেন অনেক গ্রাম বাংলায়, হয়তো আমরা কলকাতা কাছাকাছি লাগাও অঞ্চল, পৌর অঞ্চল, সেইভাবে এখানে অনেক মায়েদের অনেক রকমভাবে যত্ন হয়, কিন্তু আমি যেটা বলছি একদম প্রত্যন্ত অঞ্চল, একদম গ্রাম অঞ্চলে মায়েদের সত্যিকারের কেউ খেয়াল করে না। তো সেখানে তিনি এই যে প্রত্যেক দিন অঙ্গনওয়াড়ি সেন্টারে বাচ্চাদের যেভাবে ছোট্ট শিশুকে তার খাবার দাবার দেওয়া, বিভিন্ন ধরনের প্রোটিন জিনিসপত্র দেওয়া হয়, একটা মাকেও, গর্ভবতী মাকেও কিন্তু সেই 9 মাস ধরে তাকে সেই খাবার দাবার দেওয়া এবং বিভিন্নভাবে তাকে যাতে সুস্থ থাকে তার জন্য চিন্তা ভাবনা। অনেক হেলথ সেন্টার কাছাকাছি অনেক করা হয়েছে, সেইগুলো যাতে নিয়মিত যাওয়া, চেক আপ করা। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করেছেন, সেই অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তাদেরকে সাইকেল দিয়েছেন দিদি, যে তারা এই মায়েদের কাছে দ্রুততার সঙ্গে পৌঁছাবে। এবং একটা মা যদি অসুস্থ হয়, মানে তার যদি ডেলিভারির সময় হয়ে আসে, তাহলে সেই অঙ্গনওয়াড়ি আমার মায়ের কর্মী, মায়ের মা যেটা, সেই কর্মী মা তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারেন, তাকে খুব দ্রুততার সঙ্গে হসপিটালে যাতে পৌঁছানো যায় সেই ব্যবস্থা কিন্তু সে করে। তো তার জন্য তাকেও কিন্তু একটা সাইকেল দেওয়া হয়েছে, যে সে ওই মায়ের সুরক্ষা দেবে। আর
মাকে যে নিয়ে আসার জন্য মাতৃযান এমন একটা গাড়ি আছে, সেটা অ্যাম্বুলেন্স, সেটা করে আমরা শুধু প্রসূতি মায়েদের জন্য সেই গাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এই জিনিসগুলো তো ছিল না। তো সবসময় কি হতো, বাড়িতেই মায়ের ডেলিভারিটা হতো, সেই জন্য অনেক শিশু মারা যেত, অনেক মাও মারা যেত। তো আজকে দাঁড়িয়ে আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী এই জায়গাটা তৈরি করেছেন, শিশু মৃত্যুর হার যেমন কমেছে, মায়ের মৃত্যুর হারও অনেক কমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি বাংলার গর্ব মমতা, এটা কিন্তু আমরা নতুন করে প্রকল্প করেছি বা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি। তো এখান থেকেই প্রমাণ হয় কিন্তু বাংলার গর্ব মমতা তিনি মায়েদের জন্য চিন্তা করে এই একটা শিশুর জন্মানো, তার সুরক্ষা করা, এবং এবার সেই শিশু যখন ধরুন কন্যা সন্তান হলো, আগে কন্যা সন্তান মানে অবহেলিত, কন্যা সন্তান মানে বাড়িতে সেই মায়ের আবার একটা সমস্যার সম্মুখীন হতে হতো। পরিবারে যারা থাকে, শ্বশুর শাশুড়ি স্বামী আরও যারা থাকে, সবাই সেই মাকে একটু অবহেলা করতো, যাতে করে সে কন্যা সন্তান জন্ম দিয়েছে। কিন্তু আজকে দাঁড়িয়ে সেই মা কিন্তু অনেকটা মাথা উঁচু করে কথা বলতে পারে যে কেউ যদি না দেখে, কেউ যদি না শোনে মানে তার কথা, মায়ের কথা, তিনি তার কন্যাটাকে নিজের মতো করে মানুষ করতে পারবে, কারণ তার পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের বিভিন্ন প্রকল্পগুলো আছে। একটা শিশু যখন স্কুলে যাচ্ছে, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সেই শিশু যখন একটু একটু করে পড়াশোনা করছে, তার বইপত্র খাতা থেকে ব্যাগ জুতো সেটা যেমন আছে, তার সঙ্গে যখন বড় হচ্ছে আস্তে আস্তে, তার সেখানেও কন্যাশ্রী যে প্রকল্প একটু আগেই দিদি বলছিলেন, যে কন্যাশ্রী প্রকল্প সত্যিকারের একটা সময় যেটা ছিল যে বাংলার প্রত্যেকটা ঘরে গ্রাম অঞ্চলের মায়েরা তার কন্যাকে ওই 9, 10, 11 পেরোলেই বড় হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দিতে হবে, এই প্রবণতাটা ছিল। কিন্তু অনেকে অনেক কিছু বলেছে, অনেক কিছু করতো, কিন্তু এই জিনিসটা রোখা যেত না, বা কোনো মাকে সেইভাবে বলা যেত না, বা বাবাকেও সচেতন করা যেত না। কারণ তাদের বললে হবে না, তাদের পাশে থাকতে হবে, তাদের কিছু মানে দিতে হবে, না হলে কি করে হয়। তো এখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 2 টাকা কেজি চাল সেখানে দিচ্ছে, একটা মায়ের যদি তিনি কাজ করতে চান, আমাদের ওই 100 দিনের কাজ বা বিভিন্ন ধরনের কাজ আছে, সেই কাজের মধ্যেও মা কাজ করতে পারে, তার পরিকল্পনা করা, সেই ব্যবস্থা নেওয়া। এবং তার সঙ্গে যদি দিদি আরেকটু আগে বলেছেন যে সেলফ হেল্প গ্রুপ, সত্যিকারের এই যে সেলফ হেল্প গ্রুপ যেটা হয়েছে, এই গ্রুপের মাধ্যম দিয়ে যদি আমরা একসঙ্গে 20 জন 15 জন যদি এই গ্রুপের আওতায় আসতে পারি, তাহলে ওই গ্রুপটা অনেক কিছু কাজ করতে পারে। এবং সে নিজেও, একটা মহিলা যদি সে নিজে চায় যে নিজে কিছু ব্যবসা করবে, ছোট যে কোনো ব্যবসা, সে অনেক বড় বড় টাকার লোন পায়, এবং অনেক সাবসিডিও থাকে, লোনগুলো শুধু পায় তা নয়, অনেক সুদ কম দিতে হয়, শোধও কম দিতে হয়, শোধ করতে হয়। তো সেই মায়ের পাশে এরকমভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে। তার সঙ্গে একটা স্বাস্থ্যসাথী কার্ড আপনারা দেখবেন এই মুহূর্তে এই মায়ের নামে, দেখবেন এই সেলফ হেল্প গ্রুপের মায়েদের নামে স্বাস্থ্যসাথী কার্ড পর্যন্ত দিয়েছেন দিদি, যাতে করে সেই একটা ট্রিটমেন্টের জন্য তার যেন আর কারোর দরজায় যেতে না হয়, নিজেকে রক্ষা করার জন্য, সেটা তিনি করেছেন। আর তার সঙ্গে নতুন নতুন অনেক প্রকল্পও তিনি রেখেছেন মায়েদের জন্য। তো আরেকটা কি যেন দিয়েছে, স্বাস্থ্যসাথীর সঙ্গে আমরা জানি যে বিভিন্ন হসপিটালে আমাদের অনেক পরিষেবা অনেক রকমভাবে দেওয়া হয়, অনেক কিছু আছে হসপিটালগুলোতে। তো সেখানে তো আগে ওষুধও পাওয়া যেত না, বা সেইভাবে চিকিৎসাও হতো না। এখন আমরা এটা সবার জন্য অবশ্য হসপিটালগুলোতে যেটা আছে, যদি কেউ হসপিটালে ভর্তি হয়, যদি কোনো স্কিম করা যায়, আমরা জমা করলে মুখ্যমন্ত্রী দপ্তরে জমা করি, যদি আমরা সেখান থেকে ফান্ড পাই, সেইভাবে ট্রিটমেন্ট হয়। আর সেক্ষেত্রে সবার জন্য এটা অবশ্যই। তো মায়েদের জন্য যেগুলো বলা হচ্ছিল, এইগুলো তো মোটামুটি আছে। এবার একটা কন্যাশ্রী প্রকল্প যখন ধরুন 25,000 টাকা তার অ্যাকাউন্টে যখন আসছে, সে তখন নিজেকে তৈরি করার জন্য একটা মেয়ে সে এগিয়ে যাচ্ছে, সে সবসময়ের জন্য বলতে পারছে
যে তাকে যদি তার বাড়ি থেকে মনে করে যে পড়াবো না বা তার সহযোগিতা কেউ করবে না, সে নিজে কিন্তু স্বাবলম্বী এবং সে নিজেই বলতে পারে যে কারোর দরকার নেই, আমি এগিয়ে যেতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের এই যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো নিয়ে। এবং তার সঙ্গে আবার আরও একটা প্রকল্প যেটা গত বছর এই 2 বছর ধরে চলছে, যে কন্যা বিয়ে উপযুক্ত যদি কন্যা হয়, ধরুন এই যে 18 বছর ধরে রাখার জন্য, যে 18 বছর পর্যন্ত পড়াশোনা করবে তারপরে 25,000 টাকা, আর 18 বছরের ঊর্ধ্বে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তার জন্য 25,000 টাকা। যদি 18 বছরের উপরে কোনো কন্যার বিয়ে হয়, আবার সেই কন্যা কিন্তু 25,000 টাকা তার অ্যাকাউন্টে চলে আসে, কারণ এটা রূপশ্রী প্রকল্প এই প্রকল্প। তো এই প্রকল্পগুলো দিদি ঘোষণা করার পর থেকে আমাদের কিন্তু সব জায়গাতে সব মায়েদের একটা প্রবণতা এসে গিয়েছে, অন্তত পক্ষে মেয়েকে 18 বছর এবং হাই সেকেন্ডারি পর্যন্ত তারা পড়ুক, এই পর্যন্ত কিন্তু চিন্তা ভাবনা এসেছে। তো একটা মেয়ে যখন এই চিন্তাভাবনা নিয়ে একটা মা তার ফ্যামিলি থেকে যখন আসে, আস্তে আস্তে আমরা দেখেছি যে চারদিকে সব জায়গায় পড়াশোনার হার অনেক বেড়েছে। কারণ সে যখন বড় হয়ে যাচ্ছে, একটা কন্যা যখন একজন শিশু থাকে তখন তো তার বলার কিছু থাকে না, তখন তার পেছন দিক থেকে টান মেরে যা খুশি তাই করা যায়। কিন্তু যখন 18 বছর হচ্ছে, সে তখন নিজেকে তৈরি করার মতো আবার জায়গা পেয়ে যাচ্ছে, সে নিজেই নিজেকে তৈরি করছে। আর বিভিন্ন স্কুলে এই সেলফ ডিফেন্সের জন্য বিভিন্ন স্কুলগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রশিক্ষণ ব্যবস্থাও রেখেছেন। অনেক স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া এবং তারা কিভাবে চলবে তাদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ রেখে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু বলছেন বলে ছেড়ে দিচ্ছেন তা নয়, তিনি একটা মাকে যেভাবে যত্ন নিচ্ছেন, একটা শিশু জন্মালে শিশুকে যত্ন নিচ্ছেন, এবং সেই শিশুটা একদম 18 বছর পূর্ণ হলে তারপর তার বিয়ে যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য যে প্রকল্পগুলো এনেছে, অটোমেটিক্যালি সবাই সেই প্রকল্পের মধ্যে চলে আসার জন্য নিজের থেকেই এই জিনিসটা তৈরি হচ্ছে এবং 18 বছর পরে কিন্তু বিয়ে হচ্ছে। আর সব মিলিয়ে এই যে 18 বছর পরে যে বিয়ে হচ্ছে কন্যাদের, তারপরে সেই কন্যা যখন সে গর্ভবতী হচ্ছে, তখন তার যে কন্যা বা পুত্র যে জন্ম দিচ্ছে, তার যাই সন্তান আসুক না কেন, সেও কিন্তু সুস্থ হচ্ছে। আমাদের যে সমস্যাটা ছিল সমাজে, যে প্রত্যেকটা মায়ের বয়স অনেক কম থাকার জন্য যে সন্তান জন্ম দিত সেটা কিন্তু অনেক মানে থাকতো, ভিটামিন কম থাকতো, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতো। আজকে কিন্তু সেই জায়গাটাকে অনেকটা দূর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ পৃথিবীতে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য একটা পথ কিন্তু তৈরি করে দিয়েছে। তাই কন্যারা তাই আজ এগিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে তারা এগিয়ে যাচ্ছে, সবার সঙ্গে করে নিয়ে। এর আগেও সায়ন্তিনী বলেছিল নারী সুরক্ষা, মানে নারীদের নিজেদের সেলফ ডিফেন্স আত্মরক্ষা করার জন্য প্রশিক্ষণ নেওয়া উচিত। একই কথা বললেন আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগম। কিন্তু আমাদের সাংসদ মিমি চক্রবর্তী খুব সাম্প্রতিক ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেছেন। তিনি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন, তিনি এটা একদম অন্যরকম ভাবে এমনি স্কুলে কিছু ট্রেনিং দেওয়া হয়, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যেই আছে। এমপি ম্যাডাম তিনিও করেছেন, তিনি অনেকগুলো স্কুলকে এক জায়গায় করে একত্রিত করে একটা থানার আন্ডারে, সোনারপুর থানার আন্ডারে সেখানে রেখেছেন। অনেক ছাত্রছাত্রী তারা সেখানে, ছাত্রীদের বিশেষ করে মেয়েদেরকে আলাদা করে তিনি একটা ফান্ডও দিয়েছে, দিয়ে তাদেরকে আলাদাভাবে একটা প্রশিক্ষণ দিয়ে তারা যদি আরও ভালো করে নিজেদেরকে তৈরি করতে পারে সেই জায়গা তৈরি করছেন আর কি। সায়ন্তিনীকে একটা জিজ্ঞেস করবো, সায়ন্তিনী তুমি তো অভিনেত্রী এবং বিভিন্ন সময় তোমাকে অনুষ্ঠানের জন্য বাইরে যেতে হয়, মধ্যরাত্রে তোমাকে থাকতে হয়, বিভিন্ন শুটিং থেকে তোমায় রাত্রে ফিরতে হয়। এরকম পরিস্থিতিতে তুমি কীরকমভাবে দেখছো কলকাতাকে এই মধ্যরাত্রের সময় তোমাদের, এবং বহু কটূক্তিও শুনতে হয় মাঝে মধ্যে, মানে তোমাদের স্বল্প পোশাক বা বিভিন্ন ধরনের অধিক রাত্রে ঢোকা, এই নিয়ে তোমাদের অনেক রকম কটূক্তিও আসে তোমাদের কানে, এটাকে কিভাবে তোমরা মোকাবিলা করবে? আমার মনে হয় যে একটা মানুষ যদি নিজের সেলফ কনফিডেন্সটা তার যদি থাকে, তাহলে তার সে যদি জানে যে সে কিছু ভুল করছে না এবং সে উল্টো নিজে স্বাবলম্বী এবং সে
মানে কারো দয়া দাক্ষিণে তার জীবনটা চলছে না, তাহলে আমার মনে হয় না যে চারপাশে কে কী বললো তার কিছু আসে যায়। যেটা আসে যায় আমাদের সব থেকে বেশি, সেটা হচ্ছে নিজের পরিবার কিছু বললে। নর্মালি আমার মনে হয় আশেপাশে বাড়ির লোক কে কী বললো সেটাতে আজকাল আর কিছু আসে যায় না কারো, কারণ সবাই সবার নিজের জীবনটা নিজের মতো করে ভাবতে শিখেছে, সবাই সেটা জানে। কিন্তু প্রথম আমি এটা বলবো সবারই খারাপ লাগে। আর একটা বয়সে যখন প্রথম একদম ছোটোবেলায়, তখন নিশ্চয়ই একটু প্রথমবার তো খারাপ লেগেছিল শুনতে। আমার যদি প্রফেশনে লাস্ট 10 বছর হয়ে গেছে, তো মানে এটা পরিবারের, ধরো আমার পরিবার না হলেও পরিবারের অনেকের কাছ থেকে এটা আমার মাকে শুনতে হয়েছিল যে তখন সিরিয়াল 14 ঘন্টার ব্যাপারটা ছিল না, তখন 20 ঘন্টা শুটিং হতো। এবং আমি জিএর তখন একটা হিরো বলে একটা সিরিয়াল হতো 2009 থেকে 10 আমি করেছিলাম, এবং আমাদের শুটিং শেষ হতো 3টে 3:30 বেজেই যেত। এবং আমার মনে আছে আমার রিলেটিভের বাড়ি থেকে মাকে বলেছিল, আরে কি রাত 12টা বেজে গেছে, মেয়েটাকে ছেড়ে রেখেছিস, মানে এরকম একটা ব্যাপার। এবং তারপরে আমার মনে আছে আমার মা আমাকে গাড়ি কিনে দিয়েছিল যাতে আমি গাড়িতে করে আসতে পারি এবং যেতে পারি, কোনো প্রবলেম না হয়। যদিও এমনিতেও কোনো প্রবলেমই হয় না, আমাদের প্রোডাকশন থেকে ভালো গাড়ি ব্যবস্থা করা হয় যাতে সবাই, শুধু মেয়েরা না ছেলেরাও একদম বাড়ি অবধি পৌঁছে যেতে পারে রাতে। তো সেই মানে প্রবলেমটা হয় না। এবং আমার মনে হয় যে এই মানে অভিনেত্রীদের ক্ষেত্রে অনেক মানে আমায় সম্মুখীন হতে হয়নি বলে এরকম হয় না যে এরকম ঘটনা ঘটছে না। অনেকেই অনেক কুপ্রস্তাব দেয় অনেকে। এবং এখন রিসেন্টলি যেটা হয়েছে যে মিটু, এবং এটা মিটু হওয়ার পরে এটা হয়েছে যে এখন লোক কিছু বলতে ভয় পাচ্ছে, কারণ এটা এতটাই মিটু যেটা হয়েছিল যে পেপার লেখালেখি থেকে, মিডিয়া থেকে, সব জায়গা থেকে মানে যাদেরই করা হয়েছে তাদের অনেকটা অ্যাভয়েড করা এবং তাদের ছিচিকার করা। তো তাতে অনেকটা হয়েছে যে কেউ এখন চট করে তোমাকে এসে সামনে বলার সাহস পাবে না। কিন্তু তার জন্য অবশ্যই তোমাকে নিজের মানে ব্যক্তিত্বটাও তোমার নির্ভর করে। কিন্তু তবুও আমি বলবো আমাদের দেশের আইন অনুযায়ী একজন দেহ ব্যবসায়ী বা একজন প্রস্টিটিউটকেও আপনি রেপ করতে পারেন এবং আপনার এবং তার অনিচ্ছা সত্ত্বে আপনি তাকে স্পর্শ করতে পারেন না। এটা আমাদের মানে আমাদের দেশের আইন বলে। আমি ঠিক বলছি তো সুতপাদি? হ্যাঁ, আমার মনে হয় তো সেখানে একটা মেয়ে ছোট জামা পরছে বলে তার ক্যারেক্টার মানে আপনার তার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার আপনি কেউ নন আমার মনে হয়। এবং আমার মনে হয় এটা যে তার প্রফেশন কি, সে কি করছে, তার কটা পুরুষ বন্ধু আছে, সেটা কারো ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে না। আজকালকার দিনে আমি একজন অভিনেত্রী হিসেবে আমি যখন কাজ করতে যাই পুরুষ সহকর্মীই বেশি। এবং